বন্ধুরা, আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ভাষা আন্দোলনের তাৎপর্য। অর্থাৎ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য। দেখো, এখানে বলা হয়েছে বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, বলা হয়েছে কি বাঙালি জাতি, হ্যাঁ, তারা কিন্তু তাদের মাতৃভাষা রক্ষার জন্য তারা যে সংগ্রাম করেছিল, যে আন্দোলন করেছিল, শেষ পর্যন্ত তাদের বুকের রক্ত দিয়ে হলেও কিন্তু তারা মাতৃভাষার প্রতি সম্মান রক্ষা করতে পেরেছিল। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কি হলো, পূর্ব বাংলার যে আইনসভা ছিল, পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, এরপরে কি হলো দেখো, 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলা আন্দোলনের ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। আচ্ছা, তাহলে বলা হয়েছে কি 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করা হয় এবং এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে কিন্তু ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। এটা হয়েছিল কত সালে? এটা কিন্তু 1956 সালে। ঠিক আছে, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতির ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। আচ্ছা, বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। আচ্ছা, যেহেতু বাংলা ভাষাকে তারা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার কারণে কিন্তু তারা বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের যে সংস্কৃতি সেটি নিয়ে কিন্তু তারা গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাসও ফিরে পায়, তাই না? আচ্ছা, এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। আচ্ছা, তাহলে বাঙালি জাতি, হ্যাঁ, তাদের ভাষার জন্য, মাতৃভাষা রক্ষার জন্য তারা যে আন্দোলন করেছিল, এই আন্দোলনকে কিন্তু সারা বিশ্ববাসী সম্মান জানায়। 1999 সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? 1999 সালের 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারিকে কিন্তু ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেন। তাই এখন প্রতি বছরে 21শে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। আচ্ছা, দেখো, তাহলে আমরা, অর্থাৎ আমাদের এই জাতি, আমরা বাঙালি জাতি, সেই সময় আমাদের আন্দোলনের মাধ্যমে যেহেতু আমাদের মাতৃভাষাকে ফিরে পেয়েছিলাম, সেই জন্য 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো থেকে কিন্তু 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়, তাই না? এবং শুধু বাঙালিরাই না, পৃথিবীর প্রতিটি দেশেই, হ্যাঁ, সকল জাতি তাদের নিজ নিজ মাতৃভাষাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য এই দিনটাকে, অর্থাৎ এই 21শে ফেব্রুয়ারিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে, সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা। আচ্ছা, তাহলে এরপরে দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু বলা হয়েছে কাজ 1। এই পাঠের উপর আমাদের একটি কাজ দেওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে, ভাষা আন্দোলনে শহীদদের ছবি সহ পরিচিতি লেখো। আচ্ছা, তাহলে ভাষা আন্দোলনে আমাদের যে সমস্ত বাঙালিরা শহীদ হয়েছিল, হ্যাঁ, তাদের ছবি আমাদের অঙ্কন করতে বলা হয়েছে এবং তাদের পরিচিতি লিখতে বলা হয়েছে, তাদের নাম কি, হ্যাঁ, এবং তাদের কি পরিচয়, সেই পরিচয় সহ কিন্তু লিখতে বলা হয়েছে। আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এরপরে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পাঠ 2 যুক্ত ফ্রন্ট। এখন আমরা যুক্ত ফ্রন্ট নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হয়েছে কি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্র পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 14ই নভেম্বর একটি জোট গঠন করেন। আচ্ছা, এ জোটই যুক্ত ফ্রন্ট নামে
পরিচিত। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই, হ্যাঁ, যে সমস্ত শাসকেরা ছিল তারা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের উপরে নানা রকমের অত্যাচার নিপীড়ন এগুলো করতো, তাই না? এরপরে পরবর্তীতে মানুষ কি করলো, মানুষ কিন্তু এই আস্তে আস্তে করে এক হতে শুরু করলো, তাই না? তাদের ভিতরে কিন্তু একতা সৃষ্টি হতে শুরু করলো, কারণ তারা তখন তাদের ভিতরে কিন্তু স্বাধীনতার যে ইচ্ছা এটি কিন্তু আস্তে আস্তে করে জাগ্রত হতে থাকলো, তাই না? যার কারণে তারা এক হতে শুরু করলো। এবং দেখো এখানে বলা হয়েছে 1953 সালের 14ই নভেম্বর, হ্যাঁ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু একটি দল তখন গঠন করা হয়। সেই দলের নাম হচ্ছে কি? যুক্তফ্রন্ট। আচ্ছা, এই জোটটি যুক্তফ্রন্ট নামে পরিচিত। এই নির্বাচনে যুক্তফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ, কৃষক পার্টি লীগ, নিজামে ইসলাম, গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতে রাব্বানি পার্টি। আচ্ছা, এই সমস্ত যে দলগুলো তারা কিন্তু সেই সময় নির্বাচনে অংশ নেয়। যুক্তফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, দেখো আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু ব্যক্তিবর্গের ছবি দেখতে পাচ্ছি। যেমন প্রথমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপরে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক, এবং তারপরে যাকে দেখতে পাচ্ছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা আমরা যদি পরবর্তী পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যুক্তফ্রন্ট গঠন ও 21 দফা কর্মসূচি। দেখো বলা হয়েছে 1954 সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না। এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। আচ্ছা, বলা হয়েছে 1954 সালের যে নির্বাচন হয়েছে সেটি পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন কিন্তু সেটি ছিল না, এটি ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এ নির্বাচন ছিল একটি মাইল ফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল এই নির্বাচনে অংশ নেয়। আচ্ছা, তাহলে 1954 সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন মুসলিম দল সহ আরও মোট কিন্তু 16টি দল এই নির্বাচনে অংশ নেয়। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। আচ্ছা, যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার 3 প্রবীণ নেতা শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, তাহলে সেই সময় যুক্তফ্রন্টে যে সমস্ত নেতারা ছিলেন তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, তারপরে কি হলো দেখো, যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে। আচ্ছা, যুক্তফ্রন্ট কিন্তু তখন কি করে? জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে। এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, তারা অর্থাৎ যুক্তফ্রন্ট সেই সময় জনগণের সামনে যে 21 দফা কর্মসূচি পালন করেছিল, হ্যাঁ, এতে করে কিন্তু পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি, হ্যাঁ, এতে কি কি ছিল দেখো, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি তারা দাবি করেছিল, জমিদারি প্রথা বাতিল করার দাবি তারা করেছিল, পাট শিল্প জাতীয়করণ, তারপর হচ্ছে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু তারা কি করেছিল সেই 21 দফার ভিতরে কিন্তু রেখেছিল, তাই না? এছাড়া সমস্ত অন্যায় আইন কানুন বাতিল, 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথাও বলা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল। সেই যে 21টা দফা তারা পেশ করেছিল, এর ভিতরে কিন্তু এই যে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও কিন্তু এতে উল্লেখ করা হয়, তাই না? এই 21 দফার ভিতরে কিন্তু এটিও একটি দফা ছিল। আচ্ছা, তারপরে কি বলা হলো দেখো, এরপরে যে নির্বাচন হলো, এখন নির্বাচনে কি ফলাফল পাওয়া গেল? আচ্ছা, আমরা যদি এবার লক্ষ্য করি,
1954 সালের নির্বাচনে ইসলাম ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোট হয়। আচ্ছা, তাহলে সেই নির্বাচনে 1954 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ইসলাম ও অন্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের জন্য কিন্তু আলাদা আসন ছিল এবং আলাদা ভোট হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আচ্ছা, সেখানে মোট আসন ছিল 309টি, এর মধ্যে 223টি আসনই কিন্তু কারা পেয়েছিল? তার পেয়েছিল হচ্ছে যুক্তফ্রন্ট পেয়েছিল, তাই না? আচ্ছা, অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র 9টি আসন পায়। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। আচ্ছা, যুক্তফ্রন্টের এ বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। আচ্ছা, তাহলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি লাইন। এখানে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে ব্যালট বিপ্লব কাকে বলা হয়, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের যে বিজয়, এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। আচ্ছা, এরপরে দেখো, যদি আরেকটু নিচে চলে যাই, এখানে বলা হয়েছে এ নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না, মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমননীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না, তাও প্রমাণিত হয়। বাঙালির নতুন ও জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনের প্রেরণা জুগিয়েছে। অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসাবে পরিচিত হয়। পরবর্তীকালে দলটি বহুধা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। আচ্ছা, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি বিষয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।